অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগতম। একাদশ ও দ্বাদশ শ্রেণী ক্লাসে আমি মোহাম্মদ জহির হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় অষ্টম, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর টানজিবল অ্যান্ড ইনটানজিবল অ্যাসেটস। আজকে আমাদের এই অধ্যায়ে ক্লাস নাম্বার 1, শিকনফল। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা জানতে পারবে অবচয়, অবলোপন ও শূন্যকরণ খরচ সম্পর্কে বলতে পারবে, অবচয়ের সংজ্ঞা বলতে পারবে, অবচয় ধার্যের কারণ ব্যাখ্যা করতে পারবে, অবচয় ধার্যের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, অবচয় ধার্যের সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, অবচয় হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, সরলরৈখিক পদ্ধতির প্রায়োগিক সমস্যার সমাধান করতে পারবে, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ আমরা এটিকে 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটি হলো দৃশ্যমান বা স্পর্শনীয় সম্পত্তি, অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তি, প্রাকৃতিক সম্পত্তি। প্রথমে আসা যাক দৃশ্যমান ও বা স্পর্শনীয় সম্পত্তি সম্পর্কে জানার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা সম্পত্তির মূল্য নির্ণয় করব। এই ক্ষেত্রে সম্পত্তির অবচয় নির্ণয় করা হবে, কর্মক্ষম সময়ের খরচ নির্ধারণ করা হবে এবং সম্পত্তির বিক্রয় মূল্য নির্ণয় করতে হতে পারে। অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে আমাদের এখানে 3টি বিষয় বিবেচনা করতে হবে। সম্পত্তির ব্যয় নির্ণয় করতে হবে, অবলোপন এবং কর্মক্ষম সময়ের ব্যয়। প্রাকৃতিক সম্পত্তির ব্যয় নির্ণয়, নিঃশেষকরণ এবং কর্মক্ষম সময়ের ব্যয়। তাহলে আমরা এই চারটি আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, কেননা এখানে মূলত আমাদের 3টি ক্যাটাগরির সম্পদ সম্পর্কে বলা হয়েছে। তাহলে দেখা যাক উপরোক্ত চার্টের আলোকে আমরা 3টি শব্দকে বিশ্লেষণ করব, অর্থাৎ 3টি শব্দ সম্পর্কে আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। প্রথমটি হলো অবচয়। স্থায়ী সম্পত্তি বা প্ল্যান্ট অ্যাসেটের ক্ষেত্রে অবচয় শব্দটি প্রযোজ্য। সাধারণত দৃশ্যমান বা টানজিবল সম্পত্তির ক্ষেত্রে অবচয় নির্ণয় করা হয়। অবলোপন, অ্যামোর্টাইজেশন। অদৃশ্যমান বা ইনটানজিবল সম্পত্তির ক্ষেত্রে অবলোপন শব্দটি ব্যবহৃত হয়। শূন্যকরণ বা নিঃশেষকরণ, ডিপ্লেশন। প্রাকৃতিক সম্পত্তির ক্ষেত্রে শূন্যকরণ বা নিঃশেষকরণ শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আমাদের অত্র অধ্যায়ের এই 3টি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমাদের পুরো চ্যাপ্টারটির বিষয়গুলো জানতে হলে আমাদের এই 3টি শব্দের বিশ্লেষণ অবশ্যই জানতে হবে। অর্থাৎ আমরা যদি ক্লাস স্ট্যান্ডার্ড পড়ালেখা করতে চাই তাহলে এই 3টি শব্দ অবশ্যই আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। অবচয়ের সংজ্ঞা, ডেফিনেশন অফ ডেপ্রিসিয়েশন। স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, সময়ের বিবর্তন, অপ্রচলনতা, বাজার মূল্যের স্থায়ী পরিবর্তন, জীর্ণতা, সরাসরি সংযোগ প্রভৃতি দৃশ্যমান ও অদৃশ্যমান কারণে স্থায়ী সম্পত্তির গুণ, মান, পরিমাণ ও কার্যক্ষমতার এবং মূল্যে যে হ্রাস ঘটে তাকে অবচয় বা ডেপ্রিসিয়েশন বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, অর্থাৎ সম্পত্তি ব্যবহার করলে ক্ষয়ক্ষতি হবে। সময়ের বিবর্তন, অর্থাৎ সময়ের অতিবাহিত হওয়ার ফলেও সম্পত্তির মূল্যের পরিবর্তন হয়। অপ্রচলনতা, অর্থাৎ কোনো সম্পত্তি অপ্রচলন হয়ে পড়লো সম্পত্তির মূল্য হ্রাস পাবে। বাজার মূল্যে স্থায়ী পরিবর্তন, জীর্ণতা এবং সরাসরি সংযোগ প্রভৃতি দৃশ্যমান ও অদৃশ্যমান কারণে স্থায়ী সম্পত্তির গুণ, মান, পরিমাণ ও কার্যক্ষমতার হ্রাস ঘটে এবং ওই হ্রাসমূর্কিত মূল্যটি হলো অবচয়। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 IAS 16 অনুযায়ী কোন স্থায়ী সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে এর আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে বন্টন করায় অবচয়।
ইংরেজিতে বলতে পারি আমরা, ডেপ্রিসিয়েশন ইজ দ্য অ্যালোকেশন অফ দ্য ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট ওভার ইটস এস্টিমেটেড ইউজফুল লাইফ। এখন আসা যাক অবচয়ের কারণ। কি কি কারণে অবচয় ঘটতে পারে আমরা সেগুলো এখানে জানার চেষ্টা করব। অভ্যন্তরীণ কারণ, অভ্যন্তরীণ কারণগুলোর মধ্যে এবং বাহ্যিক কারণ, অর্থাৎ অবচয়ের কারণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অভ্যন্তরীণ কারণ এবং বাহ্যিক কারণ। অবচয়ের কারণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অভ্যন্তরীণ কারণ ইন্টারনাল কজেস এবং বাহ্যিক কারণ বা এক্সটার্নাল কজেস। অভ্যন্তরীণ কারণগুলোর মধ্যে আছে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, উইয়ার অ্যান্ড টিয়ার ডিউ টু ইউজেস, ব্যবহার করলে সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে, তাতে সম্পত্তির মূল্য হ্রাস পাবে। নিষ্কাশনজনিত ক্ষয়ক্ষতি, ডিপ্লেশন ডিউ টু এক্সট্রাকশন, আমরা জানি কিছু সম্পত্তি আছে সম্পত্তি আহরণের ফলে, অর্থাৎ প্রাকৃতিক সম্পত্তি গুলার ক্ষেত্রে আমরা জানি উত্তোলনের ফলে অর্থাৎ নিষ্কাশনের ফলে সম্পত্তির মূল্য হ্রাস পায়। সময়ের প্রবাহ, পাসেজ অফ টাইম, অর্থাৎ সময় অতিবাহিত হলেই যে কোনো সম্পত্তির মূল্য হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। বাহ্যিক কারণ, বাহ্যিক কারণগুলোর মধ্যে আছে অপ্রচলন অবসোলেসেন্স, অস্বাভাবিক কারণ অ্যাবনর্মাল কজেস এবং বাজার মূল্যে স্থায়ী পরিবর্তন পার্মানেন্ট ফল ইন দ্য মার্কেট প্রাইস। আমরা অপ্রচলন বলতে যে কোনো সম্পত্তির অপ্রচলনজনিত কারণে সম্পত্তির মূল্য হ্রাস পেতে পারে, যেমন প্রযুক্তির উৎকর্ষতার ফলে পুরাতন প্রযুক্তি নতুন প্রযুক্তির কাছে ধরা খায়, অর্থাৎ পুরাতন প্রযুক্তি নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তিকে বাজার থেকে মুছে ফেলে। সেই প্রেক্ষিতে আগের সম্পদ অপ্রচলন হয়ে পড়ে, তখন সেটির মূল্য হ্রাস পাবে। অবচয় নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ, কনসিডারিং ফ্যাক্টরস। স্থায়ী সম্পত্তির অবচয় নির্ধারণকালে 4টি উপাদান বিবেচনা করা হয়। সম্পত্তির ব্যয়, কস্ট অফ অ্যাসেট, অর্থাৎ আমরা যে সম্পত্তিটির অবচয় নির্ণয় করব, প্রথমত আমাদেরকে ওই সম্পত্তির কস্ট প্রাইস নির্ণয় করতে হবে। কস্ট প্রাইস নির্ণয় করার জন্য আমরা সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করব, যেমন সম্পত্তির ক্রয় মূল্য, অর্থাৎ একটা সম্পত্তি ক্রয় করতে যত টাকা লাগে সেটিকে আমরা বিবেচনা আনবো। সম্পত্তি প্রতিষ্ঠানে আনয়নের জন্য যে পরিমাণ ব্যয় লাগবে সেটি আমরা বিবেচনা করব। সম্পত্তি আনয়নের পর এটি সংস্থাপন বা প্রতিস্থাপনের জন্য যে ব্যয় হবে সেটিও এখানে বিবেচনা করা হবে, এবং সম্পত্তি কার্য উপযোগী করার জন্য অন্যান্য প্রত্যক্ষ খরচাবলী, অর্থাৎ আমরা যদি কোনো পুরাতন সম্পত্তি ক্রয় করি সেই সম্পত্তিকে কার্য উপযোগী অথবা প্রতিস্থাপনের মাধ্যমে সম্পত্তিকে কার্য উপযোগী করার জন্য যে প্রত্যক্ষ খরচগুলো করা হয় সবগুলো মিলেই আমরা সম্পত্তির ব্যয় হিসেবে বিবেচনা করব। 2 নম্বরে আছে সম্পত্তির কার্যকর জীবনকাল, ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেটস। আমরা এই সম্পত্তি ক্রয়ের ফলে এবং সম্পত্তির একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এই মেয়াদ বা জীবনকাল আমরা নির্ধারণ করব। সাধারণত যে সকল সম্পত্তির জীবনকাল কোম্পানি কর্তৃক নির্ধারণ করা হয়ে থাকে সেটিকে বিবেচনা করা হয়, আর অন্যান্য ক্ষেত্রে আমরা বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সম্পত্তির জীবনকাল বিবেচনা করতে পারি। সম্পত্তির ভগ্নাবশেষ বা অবশিষ্ট মূল্য, আমরা জানি যে যেটাকে স্যালভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু বলা হয়। আমরা জানি যে একটি সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার পর অর্থাৎ জীবনকাল অতিবাহিত হওয়ার পরেও সম্পত্তি বিক্রয় করে কিছু অর্থ পাওয়া যায়, এটিকে স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু, বাংলাতে বলা হয় ভগ্নাবশেষ বা অবশিষ্ট মূল্য, এটিও আমাদেরকে বিবেচনা করতে হবে। সম্পত্তি ব্যবহারের ধরন, প্যাটার্ন অফ ইউজ অফ দ্য অ্যাসেটস, অ্যাসেটস ব্যবহারের ধরন অনুযায়ীও অ্যাসেটের মূল্যের হ্রাস তারতম্য পরিলক্ষিত হতে পারে। অবচয় নির্ধারণের পদ্ধতি সমূহ, মেথডস ফর ডিটারমাইনিং ডেপ্রিসিয়েশন। অবচয় নির্ধারণের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে আমরা আমাদের আজকের ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী নিম্নোক্ত কয়েকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত সরলরৈখিক পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড, কম হ্রাস সমান পদ্ধতি, রিডিউসিং ব্যালেন্স মেথড,
দ্বিগুণ কমরা সমান জের পদ্ধতি, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড, যন্ত্র ঘন্টার হার পদ্ধতি, মেশিন আওয়ার রেট মেথড, উৎপাদন একক পদ্ধতি, প্রোডাকশন ইউনিট মেথড। আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের এই পর্যায়ে ওগুলো দরকার হবে না। তবে আমাদের এই ক্ষেত্রে আমরা বেশি বেশি পরিলক্ষিত হবে সরলরৈখিক পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড এবং কমরা সমান জ্যার পদ্ধতি বা দ্বিগুণ কমরা সমান জ্যার পদ্ধতি। এই দুটি পদ্ধতি আমরা বেশি দেখব। আমাদের বোর্ড অঙ্কগুলো দেখলে এই দুটি পদ্ধতিতে বেশি অঙ্ক এসেছে, তবে অন্যান্য ক্ষেত্র মাঝে মাঝে দুই একটি অঙ্ক আমরা দেখতে পাই। প্রথমে আসা যাক সরলরৈখিক পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড বলতে আমরা কি বুঝি সেটি আগে আমরা বোঝার চেষ্টা করি। এই পদ্ধতিতে সম্পত্তির জীবনকালের মোট অবচয়যোগ্য মূল্যকে, যেটাকে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু বলি, অর্থনৈতিক জীবনকাল দিয়ে ভাগ করে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা হয়। বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র নিম্নরূপ। বার্ষিক অবচয় সমান মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক অর্থনৈতিক জীবনকাল। আমরা সম্পত্তির মোট ব্যয় নির্ধারণ করব, নির্ধারণ করে যদি ভগ্নাবশেষ মূল্য থাকে সেটি বাদ দিব, বাদ দিয়ে আনুমানিক অর্থনৈতিক জীবনকাল অর্থাৎ একটি সম্পত্তির সম্ভাব্য জীবনকাল দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় হবে। এটি হলো সরলরৈখিক পদ্ধতিতে। আমাদের একটি বিকল্প পদ্ধতি রয়েছে, আমরা এভাবে করতে পারি, অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক অর্থনৈতিক জীবনকাল দিয়ে ভাগ করেও আমরা অবচয় নির্ণয় করতে পারি। তবে এখানে অবচয়যোগ্য মূল্য বলতে মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্যকে বোঝানো হয়েছে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্র নিম্নরূপ। অবচয়ের হার বার্ষিক অবচয় ডিভাইডেড বাই অবচয়যোগ্য মূল্য ইনটু 100, অর্থাৎ বার্ষিক যে অবচয় বেরোবে সেটিকে অবচয়যোগ্য মূল্য, আমরা ইতিপূর্বে অবচয়যোগ্য মূল্য দেখেছি, মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য আসবে, সেটি দিয়ে ভাগ করলে এবং 100 দিয়ে গুণ করলে অবচয়ের হারটি পাওয়া যাবে। আমরা একটি বিকল্প পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে পারি। 100% কে আনুপাতিক অর্থনৈতিক জীবনকাল দিয়ে ভাগ করলেও আমরা অবচয়ের হার পেতে পারি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় সারণী। আমরা সরলরৈখিক পদ্ধতির অবচয় নির্ণয়ের সারণীটি নিম্নে আলোচনা করলাম। এখানে আমাদের কলামগুলো আমরা লক্ষ্য করি। এখানে প্রথমে সাল, তারপরে অবচয় গণনা, অর্থাৎ এক্ষেত্রে আমরা অবচয় গণনার ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করব, অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার, অর্থাৎ অবচয়যোগ্য মূল্যকে অবচয়ের হার দিয়ে গুণ করলে বার্ষিক অবচয় চলে আসবে। আর পুঞ্জীভূত অবচয় অন্যদিকে আমরা পুস্তক মূল্য বা বই মূল্য আমরা এখানে পেয়ে থাকবো। তো এক্ষেত্রে আমাদের প্রথমত আমাদের প্রথম বছর যে অবচয়যোগ্য মূল্য থাকে সেই মূল্যের সাথে যে নির্ধারিত হার দেয়া থাকবে সে হার দিয়ে গুণ করলে আমরা বার্ষিক অবচয় পাবো, এবং বার্ষিক অবচয় পুঞ্জীভূত অবচয় মধ্যে আমরা লিখব, এবং পরবর্তী বছরে ক্রমান্বয়ে পুঞ্জীভূত অবচয় বাড়তে থাকবে, অন্যদিকে পুস্তক মূল্য বা বই মূল্য কমতে থাকবে। অবচয় হিসাবভুক্ত করার নিয়মাবলী। রুলস ফর রেকর্ডিং ডেপ্রিসিয়েশন। অবচয় হিসাবভুক্তকরণের পদ্ধতিগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতিতে অবচয় হিসাবকে ডেবিট করা হয় এবং সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবকে ক্রেডিট করা হয়। এতে সম্পত্তির মূল্য কমে যায়। অবচয়কে সম্পত্তির মূল্য থেকে বাদ দিয়ে সম্পত্তির বই মূল্য বা পুস্তক মূল্য বা ইংলিশে আমরা যেটিকে বলতে পারি বুক ভ্যালু হিসাবে প্রদর্শন করা হয়। অর্থাৎ প্রাচীন পদ্ধতিতে আমরা সরাসরি অবচয় খরচকে আমরা ডেবিট করব এবং সংশ্লিষ্ট সম্পত্তিকে ক্রেডিট করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা পার্টিকুলার সম্পত্তির বই মূল্য আমরা পেয়ে থাকব। আধুনিক পদ্ধতি। এই পদ্ধতি মোতাবেক অবচয় ধারণা হলো, অবচয় হলো এক অনুমান ভিত্তিক খরচ যা সম্পত্তির জীবনকাল ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির উপর অনুমান করে নির্ধারিত হয়। ফলে এই অনুমিত ব্যয়টি দ্বারা সম্পত্তির মূল্য হ্রাস না করাই যুক্তিযুক্ত। অর্থাৎ আমরা সম্পত্তির মূল্য হ্রাস না করে আমরা এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে পারি। এই জন্য আমাদেরকে অবচয়কে
বা অবচয় খরচকে আমরা ডেবিট করব। সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবকে ক্রেডিট না করে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয় হিসাবকে আমরা ক্রেডিট করতে পারি। অর্থাৎ এখানে আমরা তিনটি হিসাব লিখেছি। একটি হলো অবচয় সঞ্চিত হিসাব, কখনো আমরা সেটাকে পুঞ্জীভূত অবচয় হিসাবে বলি, আবার কখনো সেটাকে আমরা ক্রমযোজিত অবচয় হিসাবে বলে থাকি। যে কোনো একটি লিখলে চলবে। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ আন্তর্জাতিক হিসাব মান 16 এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা ইতিপূর্বে আন্তর্জাতিক হিসাব মান 16 এর একটি সংজ্ঞা দেখেছি। প্রাচীন পদ্ধতিতে যে সকল জাবেদাগুলো পরিলক্ষিত হয় সেগুলো আমরা নিচে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত সম্পত্তি ক্রয় করা হলে আমরা জানি যে সম্পত্তি ডেবিট, নগদান, ব্যাংক অথবা বিক্রেতার হিসাব যে কোনোটি ক্রেডিট হতে পারে। নগদ ক্রয় করলে নগদান হিসাব, ব্যাংকের অর্থাৎ চেকের মাধ্যমে ক্রয় করলে ব্যাংক হিসাব, অন্যদিকে বাকিতে ক্রয় করলে বিক্রেতার হিসাবকে আমরা ক্রেডিট করব। এক্ষেত্রে প্রথম বছর অর্থাৎ বছর শেষে অবচয় ধার্য করা হলে অবচয় খরচ হিসাব ডেবিট করব, পার্টিকুলার সম্পত্তি হিসাবকে ক্রেডিট করব। আমরা ইতিপূর্বে বলেছি প্রাচীন পদ্ধতিতে আমরা অবচয় খরচকে ডেবিট করে সম্পত্তির ক্রেডিট করে সম্পত্তির মূল্য হ্রাস করা হয়। যখন অবচয় আয় বিবরণীতে স্থানান্তর করা হয়, আমরা জানি যে অবচয় একটি নামিক হিসাব বা ব্যয় হিসাব, আলটিমেটলি এটি ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীতে স্থানান্তর করা করে এটিকে বন্ধ করা হয়। তাহলে আয় বিবরণী ডেবিট, অন্যদিকে অবচয় খরচ হিসাব ক্রেডিট। যখন সম্পত্তি লাভে বিক্রি করা হয়, আমরা জানি যে এটি সম্পত্তি যে কোনো সময় আমরা বিক্রি করে দিতে পারি এবং সেটি সাধারণত আমরা জীবনকাল শেষে আমরা বিক্রি করতে পারি অথবা জীবনকাল শেষ হওয়ার আগেও বিক্রি করতে পারি। এক্ষেত্রে আমাদের সম্পত্তি যদি লাভে বিক্রি করা হয় সেক্ষেত্রে এই জার্নালটি আমাদেরকে বিবেচনা করতে হবে। নগদান হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা হিসাব এটি ক্রেডিট হবে, কেননা এটি একটি আয়। যখন সম্পত্তি ক্ষতিতে বিক্রি করা হয়, নগদান হিসাব ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, অন্যদিকে সম্পত্তি হিসাব ক্রেডিট। আধুনিক পদ্ধতিতে জাবেদা দাখিলা। এখন আমরা আধুনিক পদ্ধতির মাধ্যমে অবচয়ের হিসাব রক্ষণ প্রক্রিয়া জাবেদা দাখিলা নিম্নরূপ এবং জাবেদা দাখিলাগুলো আমরা দেখব। প্রথমত সম্পত্তি ক্রয় করা হলো, এটি সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে সেম হবে, অর্থাৎ পার্টিকুলার সম্পত্তিকে ডেবিট করব, নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট করব, চেকের মাধ্যমে ক্রয় করলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করব, বিক্রেতার হিসাব বা বাকি দিয়ে ক্রয় করলে বিক্রেতার হিসাবকে আমরা ক্রেডিট করব। অবচয় ধার্য করা হলে এখানে আমাদের অবচয়টা প্রাচীন পদ্ধতির থেকে একটু ভিন্ন হবে। অবচয় খরচকে আমরা ডেবিট করব, এখানে ক্রমযোজিত অবচয় হিসাবকে ক্রেডিট করব। আমরা ইতিপূর্বে দেখেছি এটি আমরা অবচয় সঞ্চিতিও লিখতে পারি অথবা পুঞ্জীভূত অবচয় হিসাবও লিখতে পারি, যে কোনো একটি লিখলেই চলবে। যখন অবচয় আয় বিবরণীতে স্থানান্তর করা হয়, এটি আমরা ইতিপূর্বে যেভাবে প্রাচীন পদ্ধতিতে জার্নাল করেছি এখানেও ঠিক একইভাবে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাবকে আমরা ক্রেডিট করে পার্টিকুলার খরচটাকে আমরা ক্লোজ করে দিব। আরো কিছু আমরা জাবেদা দাখিলা দেখতে পাবো। এক্ষেত্রে যখন সম্পত্তি লাভে বিক্রি করা হয়, এক্ষেত্রে যেহেতু অবচয় নির্ধারণ করা হয় সম্পত্তিকে ক্রেডিট না করে, সেক্ষেত্রে আমরা জানি যে এখানে একটি অবচয় সঞ্চিত হিসাব বা ক্রমযোজিত সঞ্চিত হিসাব, অবচয় হিসাব নামক একটি হিসাব থাকবে। আমরা যখন সম্পত্তিটি বিক্রি করে দিব, আমাদের নগদ টাকা যত পাবো, অর্থাৎ নগদ যেহেতু সম্পত্তি হিসাব, এটি ডেবিট হবে। আর অবচয় সঞ্চিতি একটা দায় হিসাব ছিল, এটি দায়টার যখন বিক্রি করার ফলে দায়টা হ্রাস পাবে, সেক্ষেত্রে আমরা অবচয় সঞ্চিতি বা ক্রমযোজিত অবচয় হিসাবকে আমরা ডেবিট করব। অন্যদিকে সম্পত্তি প্রতিষ্ঠান থেকে চলে গেলে বা হ্রাস পেলে আমরা জানি যে ক্রেডিট, সেই ক্ষেত্রে ক্রেডিট করব। আর সম্পত্তি বিক্রয়জনিত মুনাফাকে আমরা ক্রেডিট করব। সম্পত্তি ক্ষতিতে বিক্রি করা হয়, আমরা জানি যে সম্পত্তি যখন ক্ষতিতে বিক্রি করা হবে সেক্ষেত্রে অর্থাৎ ক্ষতিটি হলো ব্যয় হিসাব এবং এটি ডেবিট করতে হবে, আর অন্যান্য আইটেমগুলো ঠিক থাকবে। তাহলে নগদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, আর অন্যদিকে সম্পত্তি হিসাব ক্রেডিট করব। এখন আমরা সৃজনশীল পদ্ধতির ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, আমরা চট্টগ্রাম বোর্ড 2015 সালে অঙ্কটি এসেছে, এটি আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। পিয়াস
ট্রেডার্স 2010 সালের 1 জানুয়ারি তারিখে 2 লক্ষ টাকার একটি যন্ত্র ক্রয় করে। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। 31/12/2014 তারিখে পিয়াস ট্রেডার্স উক্ত যন্ত্রটি 1 লক্ষ টাকা বিক্রি করে। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে। তাহলে আমরা মূল স্টেমটা দেখলাম। এখন করণীয়গুলো: সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। সরলরৈখিক পদ্ধতিতে 2010-11 সালের জাবেদা দাখিলা দাও। চলমান জের ছকে 2010 ও 11 সালের পুঞ্জীভূত অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। প্রথমে আসা যাক সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। আমরা প্রবলেমটি দেখতে পাই, এখানে সম্পত্তি ক্রয় করা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে 2 লক্ষ টাকা। এছাড়া এখানে আর অন্য কোনো খরচ দেখতে পাচ্ছি না। তবে এখানে সম্পত্তির আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাহলে এখন এক্ষেত্রে সম্পত্তির বার্ষিক অবচয়ের পরিমাণ আমরা নির্ণয় করব। বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্রটি আমরা বার্ষিক অবচয় সমান মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক অর্থনৈতিক জীবনকাল। তাহলে মোট ব্যয় এখানে 2 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা এবং অন্যদিকে আনুমানিক অর্থনৈতিক জীবনকাল ছিল 10,000 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ 18,000 টাকা বার্ষিক অবচয়। সরলরৈখিক পদ্ধতিতে আমরা 2010-11 সালের জাবেদা দাখিলা দেওয়ার চেষ্টা করব। এখানে করণীয় খতে এক্ষেত্রে আমাদের প্রথমে সম্পত্তি ক্রয়ের জন্য জার্নাল হবে 2010 সালের 1 জানুয়ারি থেকে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে মেশিন ক্রয় করা হলো, এক্ষেত্রে মেশিন হিসাব সম্পত্তি হিসাব, অন্যদিকে নগদান হিসাব ও সম্পত্তি হিসাব। আমরা জানি যে সম্পত্তি প্রতিষ্ঠানে আসছে ডেবিট, সম্পত্তি প্রতিষ্ঠান থেকে চলে গেলে ক্রেডিট। এটি হলো সনাতন পদ্ধতিতে হিসাব নিকাশ। অন্যদিকে আমরা আধুনিক পদ্ধতিতে বলতে পারি মেশিন একটি সম্পত্তি হিসাব, সম্পত্তি বৃদ্ধি পেল ডেবিট, অন্যদিকে নগদান হিসাব ও সম্পত্তি হিসাব, সম্পত্তি হ্রাস পেল ক্রেডিট। ডিসেম্বর মাস অর্থাৎ 31 ডিসেম্বর তারিখে অবচয় ধার্যের জন্য আমাদের একটি জার্নাল দিতে হবে। এক্ষেত্রে অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব মেশিন হিসাব ক্রেডিট। আমরা দেখছি বার্ষিক অবচয়ের পরিমাণ 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকাকে আমরা পরবর্তীতে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য একটি জাবেদা দিব। তাহলে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, অর্থাৎ 18,000 টাকা আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে নামিক হিসাবটি বন্ধ করা হবে। আমরা ঠিক 2011 সালের 31 ডিসেম্বর তারিখে আবার বার্ষিক অবচয় নির্ধারণ করব। সেক্ষেত্রে বার্ষিক অবচয় যেহেতু 18,000 টাকা, তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, বার্ষিক অবচয় ধার্য করা হলো। এক্ষেত্রে আমরা অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তর করব। তাহলে আয় বিবরণী ডেবিট 18,000 টাকা, অন্যদিকে অবচয় খরচ ক্রেডিট করে আমরা লিপিবদ্ধ করব। রিকোয়ারমেন্টস গ, এক্ষেত্রে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব এবং যন্ত্রপাতি হিসাব করতে বলা হয়েছে। আমরা সেটি করার চেষ্টা করব। চলমান জের ছকে আমাদের কাজটি করতে হবে। আমরা জানি যে চলমান জের ছক প্রথমে তারিখ, বিবরণ, রেফারেন্স বা যেটাকে আমরা খতিয়ান পৃষ্ঠান, জাবেদা পৃষ্ঠা নাম বলতে পারি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর ব্যালেন্সের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স হতে পারে। প্রথমে আসা যাক 31 ডিসেম্বর তারিখে আমরা 2010 সালে আমরা প্রথম জার্নালটি করেছিলাম অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে আমরা অবচয় হিসাবকে লিখব এবং অর্থাৎ পুঞ্জীভূত অবচয় হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে 18,000 টাকা লিখবো, ব্যালেন্স 18,000 টাকা। এরপর 2011 সালে ঠিক একইভাবে অবচয় খরচ লিখে 18,000 টাকা আমরা এখানে লিখবো। অন্যদিকে পুঞ্জীভূত অবচয় আগে ছিল ক্রেডিট ছিল 18,000 টাকা, 18,000 প্লাস 18,000 দুটা মিলে হবে 36,000 টাকা। এখন যন্ত্রপাতি হিসাব আমরা এখানে দেখতে পাই। যন্ত্রপাতি হিসাবের প্রথমে আমরা যন্ত্রপাতি ক্রয়ের জন্য জার্নালটি দিয়েছিলাম নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো নগদান হিসাব, অর্থাৎ যন্ত্রপাতির অপোজিট শব্দটি এখানে ছিল নগদান হিসাব। নগদান হিসাব অর্থাৎ ডেবিট দিকে আমরা লিখলাম 2 লক্ষ টাকা, তাহলে ব্যালেন্স অফ ডেবিট 2 লক্ষ টাকা হবে। এক্ষেত্রে সমাপনী ব্যালেন্সও 2 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরলরৈখিক পদ্ধতিতে আমরা আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটি এসেছে বরিশাল বোর্ড 2016। আব্দুল্লাহ এন্ড কোং 2014 সালের 1 জুলাই নগদ 9 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে।
উক্ত মেশিন বসানো খরচ 1,00,000 টাকা, আয়ুষ্কাল ধরা হয় 10 বছর, ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 50,000 টাকা। 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর সমাপ্ত হয়, স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অবচয়ের সম্পত্তির মূল্যের ক্ষেত্রে নগদ 9 লক্ষ টাকা এবং সংস্থাপন বা বসানো খরচ আছে 1 লক্ষ টাকা। তাহলে টোটাল সম্পত্তির ক্রয় মূল্য এসেছে 10 লাখ টাকা। অন্যদিকে আবার ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। তাহলে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য হচ্ছে 9,50,000 টাকা, যেটি 10 বছর পর্যন্ত চলতে থাকবে। আসা যাক আমাদের করণীয় গুলো কি। বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো, 14 এবং 15 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও, অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব দেখাও 14 এবং 15 সালের জন্য। তাহলে আসা যাক প্রথমে আমরা অবচয়ের পরিমাণ নির্ণয় করব। অবচয়ের পরিমাণ বার্ষিক অবচয় মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বা আনুমানিক অর্থনৈতিক জীবনকাল। আমরা দেখেছি মোট ব্যয় হলো 10 লক্ষ টাকা, এটা থেকে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা বাদ দিয়ে আনুমানিক জীবনকাল 10 দিয়ে ভাগ করলে তাহলে প্রতি বছর অবচয়ের পরিমাণ 95,000 টাকা আসবে। আমরা প্রশ্নটি আবার একটু দেখে নিই। এখানে তাহলে দেখা যাচ্ছে যে বার্ষিক অবচয়ের পরিমাণ আমরা নির্ণয় করলাম 95,000 টাকা। তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা অঙ্কটি শুরু করেছি 1 জুলাই তারিখে, অর্থাৎ 2014 সালের 1 জুলাই তারিখে। তাহলে আমাদের এখানে প্রথম বছর সত্যিকারতে অবচয়ের পরিমাণ আসবে, অর্থাৎ 95,000 টাকার অর্ধেক করে নিতে হবে আমাদেরকে। 2014 এবং 15 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রদান করো। প্রয়োজনীয় জাবেদা দাখিলার ক্ষেত্রে আমাদের মেশিনটি ক্রয়ের জন্য জার্নাল, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10 লক্ষ টাকা, সংস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকা। অর্থাৎ আমরা জানি যে সংস্থাপন ব্যয় একটি মূলধন জাতীয় খরচ, তাহলে 9 লাখ প্লাস 1 লাখ টোটাল 10 লক্ষ টাকার সম্পত্তি অর্থাৎ মেশিন হিসাবে ডেবিট করতে হবে। প্রথম বছর অবচয়ের পরিমাণ ছিল, আমরা দেখেছি বার্ষিক অবচয় 95,000 টাকা, 95,000 টাকার অর্ধেক 47,500 টাকা, অর্থাৎ জুলাই 1 তারিখ, জুলাই মাসে যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে সেহেতু এখানে 6 মাসের অবচয় নির্ণয় করতে হবে। তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি বা মেশিন হিসাব ক্রেডিট অবচয় ধার্য করা হলো। আমরা আধুনিক পদ্ধতিতে জার্নাল করতে পারি। অবচয় খরচ একটি নামিক হিসাব, এটি আয় বিবরণীতে আমরা স্থানান্তর করব। তাহলে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, অর্থাৎ আয় বিবরণীতে অবচয় খরচ স্থানান্তরের মাধ্যমে হিসাবটা আমরা ক্লোজ করতে পারবো। 2015 সালে ঠিক একইভাবে আমরা অবচয় খরচ হিসাবকে ডেবিট করব এবং অবচয় সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করব। এই ক্ষেত্রে পূর্ণ বছরের অবচয় অর্থাৎ 95,000 টাকাকে আমরা ডেবিট করব এবং 95,000 টাকা অবচয় সঞ্চিতি ক্রেডিট করব। এবং অবচয় যেহেতু নামিক হিসাব বা ব্যয় হিসাব, এটিকে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে ক্লোজ করব। তাহলে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট 95,000 টাকা। এই ক্ষেত্রে অবচয় দুটি আমাদের অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব করতে বলা হয়েছে। আমরা প্রথমে অবচয় খরচ হিসাব করার চেষ্টা করব। আসা যাক এক্ষেত্রে আমরা টি চকে অবচয় খতিয়ানটি করার চেষ্টা করছি। তাহলে প্রথমে দেখা যাক আমাদের এই ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের জন্য আমরা এখানে জাবেদা করেছি এবং বার্ষিক অবচয় নির্ধারণ করার জন্য আমরা অবচয়ের জার্নাল দিয়েছি। এক্ষেত্রে আমাদের অবচয় খরচের সাথে মূলত বার্ষিক অবচয় খরচ ধার্য করার জন্য যে জার্নালটি হবে সেটি প্রথমে আসবে। তাহলে সেটি ছিল, আমরা জানি যে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় খরচ হিসাব ডেবিট, ডেবিট দিকে আমরা পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি 47,500 টাকা। আর এটি আমরা 2014 সালে আয় বিবরণীতে স্থানান্তর করেছি। সেই ক্ষেত্রে আমরা আয় বিবরণীকে ডেবিট করেছিলাম, অবচয় খরচকে ক্রেডিট করেছি। তাহলে আমাদের এক্ষেত্রে জার্নালটা ছিল আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় খরচ হিসাব ক্রেডিট, সেহেতু আয় বিবরণী লিখে আমরা ক্রেডিট লিখবো। তাহলে প্রথম বছর আমাদের এখানে অবচয় পরিমাণ 47,500 টাকা। এরপর দ্বিতীয় বছর ঠিক একইভাবে আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ ছিল 95,000 টাকা। তাহলে আমাদের জার্নালটা ছিল অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় খরচ হিসাব আমরা করছি সেহেতু পুঞ্জীভূত অবচয়কে আমরা ডেবিট দিকে লিখবো 95,000 টাকা এবং 95,000 টাকা আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে আমরা হিসাবকে ক্লোজ করে দিব। তাহলে আমরা জানি যে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, তাহলে উভয় দিক মিলে গেছে, অর্থাৎ হিসাব ক্লোজ হয়ে গেছে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, পুঞ্জীভূত অবচয় হিসাব করতে হবে। পুঞ্জীভূত অবচয় হিসাব করার জন্য প্রথমত আমাদেরকে ব্যালেন্স
নির্ধারণ করতে হবে, এখানে ব্যালেন্স আসবে। যাই হোক, আমরা প্রথমে অবচয় ধার্য করার জন্য যে আমরা প্রথমে যে জার্নালটি দিয়েছিলাম, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, যেহেতু পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, তাহলে 14 সালের 31শে ডিসেম্বর তারিখে আমরা ক্রেডিট দিকে 47,500 টাকা লিখবো। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে আমরা পাবো 47,500 টাকা, যেটাকে আমরা ব্যালেন্স সিডি বলছি। ব্যালেন্স সিডি 2014 সালের ব্যালেন্স সিডি যেটি, সেটি 2015 সালের ব্যালেন্স বিডি হিসাবে চলে আসলো। এবং আমরা ঠিক একইভাবে 2015 সালে অবচয় খরচকে আমরা ক্রেডিট দিকে লিখবো, অর্থাৎ অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু পুঞ্জীভূত অবচয় হিসাব করছি, ক্রেডিট দিকে আমরা লিখবো অবচয় খরচ হিসাব। তাহলে 95,000 টাকা, দুটি যোগ করলে হবে 1,42,500 টাকা। আর অন্যদিকে ব্যালেন্স আসবে 1,42,500 টাকা। এটি মূলত আমাদের পরবর্তী বছর, অর্থাৎ 2016 সালের 1 জানুয়ারি তারিখে ব্যালেন্স বিডি আমরা লিখতে পারি 1,42,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি তোমরা খুব যত্ন সহকারে একাধিকবার দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনা এখানে আমরা সমাপ্তি করলাম। ধন্যবাদ।